নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বুধবার 11 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নওশাদ সিদ্দিকীর ভাই কাসেম তৃণমূলে, মুখ খুললেন শওকত মোল্লা। আপনার মতো লিমিটলেস অপোজিশন লিডার জীবনেও দেখেনি শুভেন্দুকে মমতা। বীরভূমে শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব কাজল শেখের। বাংলাদেশিদের তাড়াতে অন্য খেলা শুরু করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া, দিল্লির পথে অভিষেক জল্পনা তুঙ্গে। অপারেশন সিঁদুর, বিজেপি এবং মোদী সরকারের দুর্বলতম স্থানে স্ট্রাইক মমতার। রঘুনাথগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে খুন, গ্রেপ্তার উপপ্রধানের দুই ভাই। মহুয়ার আপত্তিতে সায় মমতার, কল্যাণকে কালীগঞ্জে প্রচারে যেতে মানা। চীনা জাহাজে আগুন, ভারতের বীরত্বকে ধন্যবাদ জানালো চীন। দোষীদের গ্রেপ্তার এবং কড়া শাস্তির দাবি, ডোমজুর কাণ্ডে আসরে নামল জাতীয় মহিলা কমিশন। এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে ফুরফুর শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই এই কাসেম সিদ্দিকীকে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল। এবার এ নিয়ে মুখ খুললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার ভাঙড়ে শানপুকুর অঞ্চলে এক কর্মী সভায় কাসেম সিদ্দিকীর নাম উল্লেখ করে শওকত মোল্লা বলেন, এদের মনে হয় রুজি রোজগার হচ্ছে না। কাসেম সিদ্দিকী কখন কি বলে তার ঠিক নেই। কদিন আগেই দিদির নামে অনেক কিছু বলেছিলেন। উল্টো দিকে বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছের মানুষ এবং দক্ষিণ 24 পরগনার জেলা আইএসএফ এর সভাপতি আব্দুল মালেক মোল্লা, নওশাদের সঙ্গে থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এই কাসেম। তার মন চঞ্চল, এরকম দল বদলালে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষ সব বুঝতে পারছে, তবে শওকত মোল্লার ভাঙড়ের জায়গাটা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেটা হয়তো শওকত বুঝতে পারছেন। প্রসঙ্গত, ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতার মজলিসের পর থেকেই কাসেম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল। পাক সার্কাসে ফিরাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসেম সিদ্দিকীকে। সেই কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। দেশের গোয়েন্দা ব্যর্থতা প্রশ্নে নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশ্মীরের জঙ্গি হানার জবাব দিতে গত 7ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনাবাহিনীর ওই সাফল্যকে কুর্নিশ জানাতে এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রস্তাব এনেছিল শাসক দল। এই আলোচনাতেই এদিন দেশের গোয়েন্দা ব্যর্থতা প্রশ্নে নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের শিরোনামে বীরভূম। সম্প্রতি বোলপুর থানার আইসিকে হুমকির অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানেই দেখা গিয়েছে অকথ্য ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আর এই আবহেই অনুব্রত গড়ে সোমবার বিশাল মিছিল করে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয় নারী সম্মান যাত্রা, আর সেই মিছিল থেকেই তৃণমূলকে আবারও তুলোধনা করতে দেখা গেল বিরোধী দলনেতাকে। যদিও শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব দিলেন কাজল শেখও। শুধু তাই নয়, বীরভূম জেলা পরিষদে কাজ পেতে গেলে 20% কাটমানি ঠিকাদারদের দিতে হয় কাজলকে, যার জেরে হিন্দুরা কাজ পান না। শুভেন্দুর বক্তব্যে পাল্টা কাজল বলেন, আপনি বিরোধী দলনেতা, বীরভূম জেলা পরিষদে আসুন, দেখে যান, হিন্দু মুসলিম মিলিয়ে কাজ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী সোমবার বোলপুরে অভিযোগ করেছিলেন, কাজলের নেতৃত্বে তার ভাগ্নে বাপ্পা শেখ, ভাইপো ফিলিপ শেখের তদারকিতে বীরভূমের অজয় এবং ময়ূরাক্ষী নদ নদী থেকে প্রতিদিন 10 লক্ষ টাকার বালি চুরি করছে। যদিও সেই প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেলেন তিনি। অসমে অবৈধ অধিবাসীদের চিহ্নিতকরণ এবং দেশছাড়া করার ক্ষেত্রে ফরেনার্স ট্রাইব্যুনালের জটিলতা এড়িয়ে এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট জানান, 1950 সালের ইমিগ্রান্টস নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন এখন থেকেই নিজেদের বিদেশিদের বিতাড়িত করতে পারবে। হিমন্তের দাবি, সুপ্রিম কোর্টে 6A ক্লজ মামলার শুনানিতে পর্যবেক্ষণ দিয়েছে যে 1950 সালের অর্ডার এখনো বলবৎ। এতদিন আইনজীবীরা এই বিষয়টি তুলে ধরেননি বলেই সরকার জানত না। কিন্তু বাস্তব বলছে, এনআরসি জটিলতায় কেন্দ্র এবং রাজ্য দুই ব্যাকফুটে, আর সেই জায়গায় পুরনো আইন তুলে এনে দ্রুত পদক্ষেপ দেখাতে চাইছে বিজেপি সরকার।
অসমে বিদেশি বলতে মূলত যাদের বোঝানো হয় তাদের বৃহৎ অংশকে বাংলাদেশি মুসলমান বলে প্রচারে তুলে ধরেন বিজেপি। এনআরসি প্রকাশের সময় থেকে এই প্রচার চলছে। হিমন্ত নিজেও একাধিকবার বলেছেন, অসমে অনুপ্রবেশ করে জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়া হচ্ছে। 1971 সালের আগে যারা এসেছেন তাদের নাগরিকত্ব সংরক্ষিত, কিন্তু বিজেপির রাজনৈতিক বক্তব্য অনুযায়ী তারপরেও প্রচুর বাংলাদেশি মুসলমান আসামে ঢুকছেন। এনআরসিতে নাম বাদ যাওয়া 19 লক্ষের মধ্যে বড় অংশ ছিল মুসলমান। এই নিয়েও বিতর্ক হয়েছে। তাই 1950 সালের আইন তুলে এনে প্রশাসনের হাতে সরাসরি ডিপোর্ট করার ক্ষমতা তুলে দিলে কার্যত টার্গেট হবে সেই তথাকথিত অবৈধ বাংলাদেশিরাই, বিশেষত যারা আদালতের আওতায় এখনো আসেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৈশভোজের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 10ই জুন অভিষেক দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত এই নৈশভোজে উপস্থিত থাকবেন 7টি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরা, যারা বিশ্বে ভারতের সন্ত্রাসবাদ দমন এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের কৌশল তুলে ধরতে বিভিন্ন দেশে সফর করেছেন। অভিষেক এবং তার দলের সদস্যরা বিশেষত জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে এশিয়ায় 5টি দেশে সফর করেন। এই সফরের মধ্যে ছিল জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। সফরের উদ্দেশ্য ছিল পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশগুলিতে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার জন্য ভারতের উদ্যোগ এবং পদক্ষেপের বিষয়টি তুলে ধরা। তারা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে কাশ্মীরের পরিস্থিতি এবং সীমান্ত পেরিয়ে আসা জঙ্গি হামলা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রশ্নে অত্যন্ত সক্রিয়। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা কৌশলের পরিবর্তন আনতে সাহায্য করেছে। ভারত এবং তার প্রতিবেশী দেশ পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম এবং নিরাপত্তার বিষয়ে সদা সচেতন। এই বৈঠকের মাধ্যমে ভারতের সন্ত্রাসবাদ দমন কৌশলকে আরও শক্তিশালী করা হবে, যা দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য অপরিহার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে যে তীক্ষ্ণ সমালোচনা করেছেন তাকে হয়তো সার্জিক্যাল স্ট্রাইক বললেও অতিশয়োক্তি হয় না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার মধ্যে 3-4টি কথা ছিল যা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 1. পুলওয়ামা ঘটনা থেকে কেন শিক্ষা নিল না দেশের নিরাপত্তা এজেন্সিগুলি? 2. কেন 4 জন জঙ্গিকে এখনো ধরা গেল না? নিশ্চয়ই কোনো গ্যাপ আছে, সেই ফাঁক গলে জঙ্গিরা ঢুকে পড়ছে। 3. এটা কি সরকারের ব্যর্থতা নয়? 4. এটাই তো বড় সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার, পারলো না কেন? 5. ভোট এলেই একটা পুলওয়ামা করতে হবে, এটা যেন না হয়। এখন প্রশ্ন হলো, মমতার এই প্রশ্নমালাকে কেন সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করা যায়? তার কারণ পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যিনি প্রিসিশন অ্যাটাক করতে চেয়েছিলেন, পেহেলগাম ঘটনার পর সরকার এবং কেন্দ্রের শাসক দলের সবচেয়ে দুর্বলতম স্থান যেটি, সেখানেই আঘাত করেছেন তিনি। ঘটনা হলো, অপারেশন সিঁদুরের পর জাতীয়তাবাদের কারণে কোনো বিরোধী দলই এখনো সেইভাবে সরকারের সমালোচনা করছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধার ধারেননি। তার ক্ষেত্রে প্রকারান্তরে আবারও তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরকে সামনে রেখে মোদী যেভাবে গোটা দেশে রাজনৈতিক সভা করে বেড়াচ্ছেন, সেই সুযোগই তাকে সরকারকে পাল্টা আঘাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন তুলছেন সরকারের ব্যর্থতা নিয়ে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলাটোলা গ্রামের এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল খোদ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ, বয়স 53 বছর, বাড়ি পাতলাটোলা গ্রামে। মৃত ব্যক্তির ভাইপো জামিরুল শেখের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় 100টি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই বেশ কিছু পরিবার পাতলাটোলা এলাকায় তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। তিনি আরও বলেন যে সকল পরিবারই গ্রাম ছাড়া হয়ে আছে, তারা সবাই তৃণমূলের সমর্থক, তিনি নিজেও তৃণমূলের সমর্থক। সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছিলেন বেশ কিছু পরিবার, আর বাড়ি ফিরে আসার পর সোমবার সন্ধ্যায় পাড়ার এক চায়ের দোকানে বসেছিলেন বাবলু শেখ। সেখানেই তাকে এক ব্যক্তি রড দিয়ে বুকের পাঁজরে সজোরে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথেই জঙ্গিপুর মহকুমা হসপিটালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখ এবং তার অনুগামীরা সেই নিয়ে বচসা তৈরি করে বলে অভিযোগ, আর সেই কারণেই গ্রাম ছাড়া হয় বেশ কিছু পরিবার। আগেও মারধর করা হয়েছে, আজকে আবারও মারধর করা হয় এবং পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত ব্যক্তির ছেলে কুদ্দুস জানান, কি কারণে আজকের মারধর সেই বিষয়ে তারা কিছুই জানেন না। পুলিশ তদন্তে নেমে বাবলু শেখের খুনের অভিযোগ উপপ্রধান কারু শেখের 2 ভাই তাজনীল শেখ এবং হারু শেখকে গ্রেপ্তার করে। তাদের মঙ্গলবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
দুইজনেই রাজ্যের শাসক দলের সাংসদ, কিন্তু তাদের বিবাদ নানান সময়ে প্রকাশ্যে এসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের সেই দ্বন্দ্ব যে অব্যাহত তা ফের সামনে এলো নদিয়া কালীগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে। তৃণমূলের দুই সাংসদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছে যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে যেতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধায়কদের নিয়ে বিধানসভার নিজের ঘরে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা চলছিল নানান বিষয়ে। ঘটনাক্রমে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘরে উপস্থিত ছিলেন। নানান কথাবার্তার মাঝখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রসঙ্গ আসে। সূত্রের দাবি, সেই সময় কল্যাণ বলেন তিনি কালীগঞ্জের উপনির্বাচনে প্রচারে যেতে চান, কিন্তু মহুয়ার ভেটোতে যেতে পারছেন না তিনি। শাসক দলের একাংশ বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভা দলের ডেপুটি লিডার হওয়ার পরেই মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন সাংসদের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মূলত অধিবেশনে ভাষণ রাখার সময়সীমা নির্ধারণ নিয়ে গোলমাল বাঁধে বলে খবর। তার বক্তব্য রাখার জন্য এত কম সময় কেন ধার্য করা হয়েছে তা নিয়ে আপত্তি তোলেন মহুয়া। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক ডেকে পাল্টা নাম না করে মহুয়াকে তীব্র আক্রমণ করেন কল্যাণ। সূত্রের খবর, সেই ঘটনার রেশ এখনো অব্যাহত। আর তারই প্রতিফলন কালীগঞ্জের উপনির্বাচন কল্যাণের প্রচারে যাওয়া নিয়ে মহুয়ার আপত্তি। আর কৃষ্ণনগর সাংসদের আপত্তি এতটাই জোরালো যে তা মেনে নেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। রালার আজিকাল উপকূল থেকে প্রায় ৪৪ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV-1-503 একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর ভারতীয় নৌবাহিনী এবং উপকূল বাহিনীর তৎপরতায় অনেকে প্রাণে রক্ষা পেয়েছে। ঘটনার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICGS রাজদূত, ICGS অর্ণবেশ এবং ICGS সচেতকে ঘটনাস্থলে পাঠায়। এছাড়াও ICGS সমুদ্র প্রহরী এবং ICGS সমরথকে অগ্নি নির্বাপন এবং বাউন্ডারি কুলিং এর জন্য পাঠানো হয়। উপকূলরক্ষী বাহিনী জানায় যে একটি ICG বিমান ঘটনাস্থলের আকাশপথে সমীক্ষা করেন এবং আকাশ থেকে জরুরি সামগ্রীও ফেলে। জাহাজের মাঝের অংশ এবং অ্যাকোমোডেশন ব্লকের কাছে আগুন এবং ছোট বিস্ফোরণ হয়। সামনের কন্টেইনার বে এলাকায় যখন নিয়ন্ত্রণে আছে তখন জাহাজ এখনো কালো ধোঁয়ায় কুণ্ডলি উঠছে। রিপোর্ট অনুযায়ী জাহাজটি প্রায় 10 থেকে 15 ডিগ্রি বাম দিকে হেলে গিয়েছে এবং কিছু কন্টেইনার সমুদ্রে পড়ে গেছে। ভারতের সাহায্যের পর চীন আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভারতের চীন দূতাবাসের মুখপাত্র ইউ জিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমরা ভারতীয় নৌবাহিনী এবং মুম্বাই কোস্ট গার্ডের দ্রুত এবং পেশাদার উদ্ধার অভিযানের জন্য কৃতজ্ঞ। আমরা আশা করি যে অনুসন্ধান অভিযান সফল হবে এবং আহত ক্রু সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি টোপ দিয়ে বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য। এবার সেই ঘটনার জল গড়ালো দিল্লি পর্যন্ত। ডোমজুর কাণ্ডে এবার আসলে নামলো জাতীয় মহিলা কমিশন। মঙ্গলবার এক্স পোস্ট করে জাতীয় মহিলা কমিশন জানায়, ডোমজুর কাণ্ডে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে চিঠি দেওয়া হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরির টোপ দিয়ে ডাক, তারপর বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ। হাওড়ার এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এই ঘটনায় এখনো অধরা অভিযুক্ত আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান ওরফে ফুলটুসি। এই আবহের বিষয়টিতে হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। ডিজিপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা। মঙ্গলবার এক্স পোস্টে জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, পর্ন করতে রাজি না হওয়ায় 6 মাস ধরে আটকে রাখা এবং লোহার রড দিয়ে মারধরের যে খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে তা স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কমিশন এই বর্বর ঘটনা তীব্র নিন্দা করছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ্যের ডিজিপিকে চিঠি লিখে ভারতীয় সংহিতার উপযুক্ত ধারায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়েছেন। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্যাতিতার জন্ম বিনামূল্যে চিকিৎসা এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়। 3 দিনের মাধ্যমে কমিশনের কাছে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।